নমস্কার মাননীয়া সাংসদ মহাশয়া, আমি আপনার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশীপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি গ্রাম পঞ্চায়েতের একজন নাগরিক। আপনার লোকসভা কেন্দ্রের একজন নাগরিক এবং ভোটার হিসাবে আমি এই সামাজিক গণমাধ্যমের সাহায্যে আপনার কাছে কিছু খোলা প্রশ্ন রাখতে চাই। এটা একরকম খোলা চিঠি ধরতে পারেন। আপনার কাছে আমার কিছু জিজ্ঞাস্য আছে। আপনার আগে আপনারই লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, অর্থাৎ মাননীয়া তাপস পাল মহাশয়, তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি দলীয় কার্যসভা থেকে বিরোধীদের প্রতি হুমকি দিয়েছিলেন যে বিরোধীরা বেশি বার বাড়লে ঘরে ছেলে ঢুকিয়ে দেবেন। আর অপরদিকে আপনি টাকার বিনিময়ে শাসক দলকে প্রশ্ন করার অভিযোগে বিদ্ধ। একজন ভোটার হিসাবে আমি বা আমার মতো অনেক লোকই একটু আশ্চর্য, একটু বিচলিত, একটু হতভম্ব। তারপরেও আপনি কার সাথে বসে সুরাপান করছেন, কার কুকুরের ছানা আপনার কাছে বড় হচ্ছে, কার সাথে বসে আপনি চুরুট পান করছেন, তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এগুলো সবই আপনার পার্সোনাল স্পেস, সেটাকে আমি রেসপেক্ট করি। তাই আপনার পার্সোনাল স্পেস নিয়ে আমার কোনো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমি একজন নাগরিক হিসাবে, আপনার লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসাবে আপনার কাছে কিছু জানতে চাই। মাননীয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ভারতের মতো একটি গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রে আমাদের মতো ভোটারের ভোট পেয়ে যখন আপনি নির্বাচিত হয়ে সংসদে গেলেন, তার মানে আপনি আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনার মেন উদ্দেশ্য হওয়া উচিত আপনার লোকসভা কেন্দ্রের যত নাগরিক আছে তাদের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি সুনিশ্চিত করা। বিরোধী দলের সাংসদ হওয়ার দরুন শাসকের বিরোধিতা করা আপনার রাজনৈতিক কর্তব্য, সেটা আমি বুঝতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমাদের মতো সাধারণ নাগরিকের প্রতিনিধিত্ব করার নাম করে আপনি দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সার্বভৌমত্বের পরোয়া না করে নিজের সাংসদীয় লগইন পাসওয়ার্ড একজন শিল্পপতির টিমের সাথে শেয়ার করলেন। আপনি আমাদের মতো সাধারণ মানুষের প্রতিনিধি না একজন শিল্পপতির প্রতিনিধি? সেই উত্তরটা আপনাকে দিতে হবে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, গৌতম আদানি প্রসঙ্গে আপনি একদম আপোষহীন। আপনি একদম পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছেন। গৌতম আদানি মতো শিল্পপতির সাথে সংঘাতের জেরে আপনি লাইমলাইটেও এসছেন, খুব ভালো কথা। কিন্তু আপনি আপনার লোকসভা কেন্দ্রে কটি নতুন শিল্প আনতে পেরেছেন? আপনি সাংসদ থাকাকালীন আপনার লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত একটিও নতুন শিল্প স্থাপন হতে দেখলাম না। এই দায় থেকে কি আপনি পালাতে পারেন? আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, গত বছর জুন জুলাই মাস নাগাদ যখন নূপুর শর্মা বিতর্কে আমাদের পশ্চিমবঙ্গে একটু টালমাটাল অবস্থা হয়েছিল, তখন আমার গ্রাম বেথুয়াডহরিকে লণ্ডভণ্ড করে দিয়েছিল শান্তি বাহিনীরা, শান্তিদূতেরা, আপনার মাননীয়া নেত্রীর কথায় যারা দুধেল গাই। তখন আপনি কোথায় ছিলেন? আপনার মুখ থেকে কেন কোনো শব্দ শুনতে পাইনি? আপনি গৌতম আদানি প্রসঙ্গে প্রচণ্ড ভোকাল, কিন্তু এরকম একটি সাম্প্রদায়িক হিংসা যখন আমার গ্রামে হয়ে গেল তখন আপনি কোথায় ছিলেন? আমার চতুর্থ প্রশ্ন, ভোটের আগে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষ্ণনগর শহরকে জঞ্জালমুক্ত করার জন্য আপনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করবেন, সেটি কোথায় গেল? আপনি বলেছিলেন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করবেন, সেটি কোথায় গেল? কৃষ্ণনগর সদর হাসপাতালকে কেন মেডিকেল কলেজ তৈরি করা গেল না? হয়তো আপনি এর জবাব দিতে পারবেন। আপনার কাছে আমার পঞ্চম প্রশ্ন, বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালটি উন্নতির করার জন্য আপনি ঠিক কী কী পদক্ষেপ নিয়েছেন? এই হাসপাতালের ওপরে নাকাশীপাড়া থানার বহু গ্রামের বহু লোক নির্ভরশীল, কিন্তু হাসপাতালটি ভালো না হওয়ার জন্য এখানকার রোগীদেরকে আইদার কৃষ্ণনগর অথবা কল্যাণী, রানাঘাট কিংবা কলকাতার হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হয়।
এইখানে দাঁড়িয়ে আপনি গ্রামীণ হাসপাতালের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? আপনার কাছে আমার ষষ্ঠ প্রশ্ন। আপনারই লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি জায়গা বীরপুর ঘাট, যেটা জলঙ্গি নদীর তীরে অবস্থিত। সেখানে আজ থেকে 33 থেকে 34 বছর আগে একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে প্রাথমিক স্কুলের বহু ছাত্রছাত্রী মারা যায়। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটার পরেও সেখানে ব্রিজ তৈরি হয়নি। আপনি সাংসদ থাকাকালীন ওখানে একটি পাকা সেতু নির্মাণ করার জন্য কী পদক্ষেপ নিয়েছেন? আশা করি আপনি জবাব দেবেন। আমার সপ্তম প্রশ্ন। আমরা সবাই জানি নদিয়া জেলায় পাট চাষ খুব ভালো হয়। আপনার লোকসভা কেন্দ্রেও বিপুল পরিমাণে পাট উৎপাদন হয়। তা সত্ত্বেও আপনি সাংসদ থাকাকালীন একটিও চটকল কেন আপনার লোকসভা কেন্দ্রে স্থাপন করতে পারলেন না? কেন আপনি এখানকার পাট চাষিদের সাহায্য করার জন্য, এখানকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করার জন্য একটিও চটকল স্থাপন করতে পারলেন না? আমার অষ্টম প্রশ্ন। আমার নাকাশিপাড়াতে একসময় খুব ভালো রেশম চাষ হতো। একটি রেশম গবেষণা কেন্দ্রও আছে। তা সত্ত্বেও ধীরে ধীরে রেশম চাষ ক্ষয়িষ্ণু। এখানে কেন বড় মাপের বস্ত্রশিল্প তৈরি করা গেল না? একটি বস্ত্রশিল্প হলে এখানে অনেক মহিলারা কাজ পেত, বহু মহিলারা কর্মসংস্থান পেত। এসব জেনে বুঝেও আপনি সাংসদ থাকাকালীন কেন একটি বস্ত্রশিল্প স্থাপন করা গেল না? আপনি নিজে একজন অর্থনীতিবিদ। আপনার সাথে বহু বড় বড় শিল্পপতির যোগাযোগ আছে। তা সত্ত্বেও কেন আপনি আপনার লোকসভা কেন্দ্রে একটিও শিল্প স্থাপন করতে পারলেন না? আমাদেরই বেথুয়াডাহরিতে একটি ইক্ষু গবেষণা কেন্দ্র আছে। একসময় শুনতাম সেটি নাকি এশিয়ার সর্ববৃহৎ। এত বড় একটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের চোখের সামনে ধীরে ধীরে পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। আমাদের এখানকার আখ চাষকে আরও বেশি উজ্জীবিত করতে, আখ চাষকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে এবং আখ চাষের সাথে জড়িত শিল্প স্থাপন করতে আপনি কি ব্যর্থ হয়ে গেলেন? এটাই আমার নবম প্রশ্ন। দশম প্রশ্ন। আমাদের বেথুয়াডাহরি স্যাংচুয়ারি, যেটি আমাদের গর্ব, সেটিকে পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রের একটি অন্যতম আকর্ষণ হিসাবে স্থাপন করতে আপনি ঠিক কী কী পদক্ষেপ নিয়েছেন? আমরা জানি অ্যাব্রাপ্টলি টিকিটের দাম বাড়ানো হয়েছে। এটি ছাড়া আপনি আর কী কী পদক্ষেপ নিয়েছেন? আশা করি জবাব দেবেন। আপনার লোকসভা কেন্দ্র থেকে যে হাজার হাজার যুবকেরা ভিন রাজ্যে পাড়ি দিয়ে শ্রমিকের কাজ করে, তাদেরকে স্থানীয় স্তরে কর্মসংস্থান পাইয়ে দেওয়ার জন্য আপনি ঠিক কী কী পদক্ষেপ নিয়েছেন? এটি আমার একাদশ তথা শেষ প্রশ্ন। ধন্যবাদ। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে, আর তাই অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন। ধন্যবাদ।